আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজ আমরা সময়ের পরের কিছু সৃজনশীল অঙ্ক করব। আমরা সময় চ্যাপ্টারে তোমাদের আগের অধ্যায়ে আমি সময়ের পুরো অধ্যায়টা সম্পর্কে আমি বুঝিয়েছিলাম। আজ আমরা সময় অধ্যায়ে আমরা কিছু সৃজনশীল অঙ্ক দেখব, তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আজকে আমরা দুটো সৃজনশীল অঙ্ক করব। সৃজনশীল অঙ্ক দুটো হচ্ছে, প্রথম অঙ্কটা একটু তাকাও, দেখো কি লেখা আছে। মিরান সাহেব 2008 সালের 5ই মে রোজ সোমবার থেকে 3 বছর 15 দিন একটি বাড়িতে বাস করেন। কি বলেছে? উক্ত সালের ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় পরিণত করেন। তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে মিরান সাহেব 2008 সালের 5ই মে রোজ সোমবার থেকে 3 বছর 15 দিন একটি বাড়িতে বাস করেছে। হ্যাঁ, এখন বলেছে উক্ত সালের ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় পরিণত করো। তাহলে আমাদের উক্ত সালের ফেব্রুয়ারি মাসকে যদি ঘন্টায় পরিণত করতে হয়, তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে? উক্ত সালটা আমাদের মানে ফেব্রুয়ারি মাসটা কি আমাদের 28-এ ছিল না 29-এ ছিল, এটা আগে বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা 2008 সাল কি অধিবর্ষ ছিল কিনা সেটা আগে বের করব। ঠিক আছে, ওকে, শুরু করি তাহলে। দেখো আমাদের প্রশ্নটা ক নম্বরে আমরা কি লিখব? আমরা আগে বের করব যে 2008 সালটি অধিবর্ষ কিনা। তাহলে আমরা দেখি যে 2008 সালকে 4 দিয়ে ভাগ করে দেখি। 2008 ভাগ দিব 4 দিয়ে, তাহলে দেখো কি হয়। 4 5 20, তারপরে কি আছে 0 আসবে কত 8, তার মানে এখানে আরেকটা 0 দিব। 8 4 দুগুণে 8, ঠিক আছে, দুগুণে 8 4 5 20। তাহলে আমাদের কি হলো দেখো, তাহলে আমাদের এটা কি 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। যেহেতু 2008 সাল 4 দিয়ে বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি যে 2008 সালের ফেব্রুয়ারি মাসটা ছিল হচ্ছে অধিবর্ষ। তাহলে 2008 সালের ফেব্রুয়ারি মাসটা 29-এ। তাহলে আমাদের এখানে কি বলেছে? উক্ত সালের ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় পরিণত করো। তাহলে উক্ত সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 2008 সালটি 2008 সালটি অধিবর্ষ হওয়ায় ওই সালে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। এখন আমরা 29 দিনকে ঘন্টা বানাবো। আমাদেরকে বলেছে যে ফেব্রুয়ারি মাসকে ঘন্টায় পরিণত করতে, তাহলে আমরা 29 দিনকে ঘন্টা বানাবো। তাহলে দিনকে ঘন্টা বানানোর সিস্টেম কি? আমরা জানি যে 24 ঘন্টা সমান 1 দিন, তাই না? তাহলে আমরা লিখব, আমরা জানি একদিন সমান সমান 24 ঘন্টা। তাহলে অতএব কত দিন আছে আমাদের? 29 দিন। তাহলে আমরা 29 দিন বের করব। 29 দিন সমান সমান 24 গুণন 29, এত ঘন্টা। ঠিক আছে, তাহলে 24 গুণন 29 আমরা যদি এটাকে সহজভাবে করি তাহলে কিভাবে করব? দেখো 24 কে 29 দিয়ে গুণ দাও, কত হয়? 24 গুণন 29 কত হয়? 4 9 36, 36 এর 6 হাত থেকে 3, 9 দুগুণে 18, 19 20 21, 21 0 4 দুগুণে 8, 2 দুগুণে 4, কত হয়? 6 8 আর 1 9, 4 আর 2 6, 696। তাহলে 696 ঘন্টা। তাহলে আমরা বের করলাম যে 29 দিন সমান সমান হচ্ছে 696 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। আমরা বুঝতে পেরেছি যে আমরা প্রথমে ফেব্রুয়ারি মাসটা কত দিন সেটা হিসাব করব। হিসাব করে আমরা দিনকে ঘন্টা বানাবো, অর্থাৎ একদিন সমান 24 ঘন্টা। তাহলে 29 দিন সমান কত ঘন্টা? আমাদের বেরিয়ে গেল
যে ওই সালে ফেব্রুয়ারি মাসটা ছিল হচ্ছে 696 ঘন্টা। ঠিক আছে, এখন পরেরটা কি বলেছে দেখো, এটা আমি লিখে দিই। পরের অঙ্কটা কি বলেছে, খ নম্বরে বলেছে, খ নম্বরটা দেখো, অঙ্ক দিকে একটু তাকাও। খ নম্বরে কি বলেছে, তিনি কতদিন ওই বাড়িতে বাস করেন, তিনি কতদিন ওই বাড়িতে বাস করেন। এখানে লেখা আছে 3 বছর 15 দিন একটি বাড়িতে বাস করেন। 3 বছর 15 দিন, তাহলে 3 বছর 15 দিনে কত দিন সেটা আমরা হিসাব করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা সময়ের অঙ্ক, সময়ের চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু আসলে সহজ, অনেক সহজ। 3 বছর, তিনি কতদিন ওই বাড়িতে বাস করেন, লেখা আছে 3 বছর 15 দিন। তাহলে 3 বছর 15 দিন আমরা লিখি, 3 বছর 15 দিন। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি 1 বছর সমান 365 দিন। তাহলে 1 বছর সমান যদি 365 দিন হয়, তাহলে 3 বছর সমান কত? অতএব 3 বছর সমান সমান 365 গুণ 3 দিন। এবার গুণ করো, কত হয়? গুণ করো, 3 5 15, 15 5 হাতে থাকে 1, 3 6 18, 18 1 19, হাতে থাকে 1, 3 9 1 10, 1095 দিন। তাহলে 3 বছর সমান আসে 1095 দিন। তাহলে 1095 দিনের সঙ্গে আমাদেরকে বলেছে কি 15 দিন, এটার সঙ্গে যোগ হবে কত? 15 দিন। তাহলে আমরা এটার সঙ্গে 15 দিন যোগ করব। তাহলে 3 বছর 15 দিন সমান সমান 1095 যোগ 15। 5 5 10 শূন্য হাতে থাকে 1, 2 9 10 11, 11 1 হাতে থাকে 1, 1110 দিন। তাহলে সে কি করে 1110 দিন, সে 3 বছর 15 দিন, তিনি কতদিন ওই বাড়িতে বাস করেন? তাহলে তিনি 1110 দিন ওই বাড়িতে বাস করেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের সৃজনশীল অঙ্ক আমাদের দেখো আমরা কিভাবে বের করে ফেললাম, সহজ, একদম সহজ। এই এই চ্যাপ্টারের অঙ্কগুলোই হচ্ছে দিনকে ঘন্টা করো, ঘন্টাকে সেকেন্ড করো, মিনিট করো, সাল বের করো, হ্যাঁ, কত সালে কোন বছরে কোন দিন, এইগুলো বের করো, এইগুলাই। ঠিক আছে, এরপরে আরেকটা অঙ্ক আমরা একটু দেখবো। পরের অঙ্কটা একটু দেখো, আরেকটা অঙ্ক দেখবো। এই অঙ্কটা হচ্ছে, একটু পরীক্ষার দিকে তাকাও, অঙ্কটা দেখো কি আছে। হ্যাঁ, দেখো অঙ্কটা কি আছে। মন্টির জন্ম তারিখ হচ্ছে 25শে ডিসেম্বর 2010 এবং পন্টির জন্ম তারিখ 28শে ডিসেম্বর 2011। এখন বলেছে যে 25শে মার্চ 2017 সালে মন্টির বয়স কত। এই অঙ্কটা করলে আমরা কিন্তু বয়স বের করে ফেলতে পারবো, অর্থাৎ তার বয়স কত সালে, কখন, কোন মাসে, কোন তারিখে কি হবে, এই হিসাবটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা করবে কি, এই অঙ্কটায় এই যে এটা বয়স বের করলাম, এরপরে এই অঙ্কটা করার পরে তোমরা নিজেদের বয়স বের করবা। ঠিক আছে, যে আমাদের 2020 সালে, এখন 2022 সালের এই তারিখে, মনে করো আজকে হচ্ছে আমাদের 30শে জুলাই, 30শে জুলাই, 30শে জুলাইতে আমার বয়স কত হবে, আরেকজনের, তোমার আম্মুর বয়স কত হবে, তোমার বাবার বয়স কত হবে, এগুলো সব তোমরা হিসাব করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো কিভাবে করবো। 25শে মার্চ 2017 সালে, আর মন্টির জন্ম কত তারিখে? 25শে ডিসেম্বর 2010। তাহলে আমরা লিখবো 25শে মার্চ 2017 থেকে 25শে ডিসেম্বর 2010 বাদ দিলে কত বছর হয় সেটা হিসাব করবো। ঠিক আছে, কিন্তু এই হিসাবের একটা নিয়ম আছে। ঠিক আছে, দেখো আমরা নিয়মটা দেখাবো। আমাদের খ নম্বর, আমাদের এটা আছে কত, 2017। ঠিক আছে, তাহলে 25শে মার্চ 2017, তাহলে আমরা লিখবো এইভাবে 2017, প্রথমে সাল লিখবো, তারপরে মাস লিখবো, তারপরে দিন লিখবো। 2017, তারপরে মাস হচ্ছে 17 সাল,
মাস হচ্ছে কত মাসের কথা বলেছে এখানে? মার্চ মাস। মার্চ মাস মানে কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 3 মাস। 3 মাস। আর দিন কত বলেছে? 25 তারিখ বলেছে, 25 তারিখ। তাহলে লিখবো 25 তারিখ, 25 দিন। আর আমাদেরকে বলেছে যে আমাদের মন্ত্রীর জন্ম হচ্ছে 25শে ডিসেম্বর 2010। মন্ত্রীর জন্ম 25শে ডিসেম্বর 2010। তাহলে আমরা এখানে লিখবো 2010 সাল। ডিসেম্বর, ডিসেম্বর মানে কি? 12 মাস। তাহলে লিখবো 12 মাস, 12 মাস। আর দিন এখানেও 25 তারিখ, তার মানে 25 দিন, 25 দিন। তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? যে 2017 সালে, 2010 সালে যদি আমার জন্ম হয়, তাহলে 2017 সালে আমার বয়স কত হবে? 2017 সাল থেকে যদি 2010 সাল বাদ দেই, তাহলে আমার বয়স বেরোবে, তাই না? তাহলে আমরা কি করব? এইখান থেকে, ডান সাইড থেকে বিয়োগ করা শুরু করব। যেহেতু এখানে দেখো, এইখানেও 25 দিন, এখানেও 25 দিন, তাহলে এটা কি হয়ে যাবে? 0 দিন। এখন কি আছে দেখো, এখানে আছে 12 আর এখানে আছে 3। উপরেরটা যদি ছোট থাকে, তাহলে আমরা এমনিতে বিয়োগ করার সময় জানি যে উপরেরটা যদি ছোট থাকে, তাহলে সেটার সাথে আমাদের 10 যোগ করতে হয়, সেই সংখ্যাটার সাথে 10 যোগ করতে হয়। কিন্তু এখানে কিন্তু আমরা 10 যোগ করব না। এখানে কি করব? আমরা জানি যে এই এই মাস আছে, সাল আছে, তার মানে হচ্ছে আমরা জানি যে কত দিনে 1 বছর? 12 মাসে 1 বছর। তাহলে আমরা এইখান থেকে একটা 12 নিয়ে আসবো, অর্থাৎ 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে আমরা এই 3 এর সাথে যোগ দেব হচ্ছে 12। ঠিক আছে? আমরা একটা বছর যোগ দিব, এই 3 মাসের সঙ্গে আমরা একটা বছর যোগ দিব। তাহলে একটা বছরে হচ্ছে কত? 12 মাস। কারণ একটা বছর যোগ দিব এই জন্য যে আমরা এই পরে এই সালে এসে আমরা সেই 1 বছর বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে? যে সাল আসে, সেই সালে বছরে এসে আমরা কি করব? 1 বছর বাদ দিয়ে দেব। সেজন্য আমরা কি করব? আমাদের যদি ছোট থাকে, যেমন আমরা বিয়োগ করার সময় কি করি? আমাদের যদি ছোট সংখ্যা থাকে, তার সাথে 10 যোগ করি। 10 যোগ করে, সে যদি মনে করো 2 থাকে, তাহলে 10 যোগ করে 12 বানাই। ওইখান থেকে ওই একটা কি করি? পরেরটা থেকে বিয়োগ করে দিই, তার আগের সংখ্যাটা থেকে বিয়োগ করে দিই। তাহলে এখানেও ঠিক সেই কাজটা করব, যে এখানে আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে এই 3 এর সাথে 12 যোগ করব। তাহলে 12 আর 3 15। 15 থেকে যদি 12 বাদ দেই, থাকে কত? 3 মাস। এইখানে যে আমরা 1 বছর বেশি ধরেছিলাম, সেই 1 বছরটা আমরা কি করব? এখান থেকে বিয়োগ করে দেব। তাহলে 7 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 6। তাহলে কত হলো? 6 বছর 3 মাস 0 দিন। এখন এটা আমরা কিভাবে, যদি আমাদের এখানে দিনেও এরকম পরিবর্তন থাকতো, অর্থাৎ দিন যদি উপরেরটা ছোট হতো, নিচেরটা বড় হতো, তখন আমরা কি করতাম? তখন আমরা এভাবে ধরতাম যে 30 দিনে 1 মাস। তাহলে এখান থেকে 1 মাস আমরা কিভাবে নিতাম? 30 দিনে। অর্থাৎ 30 এর সাথে যদি এখানে উপরে 5 থাকতো, 30 এর সাথে 5 যোগ করে 35 লিখে 35 থেকে আমরা 25 বাদ দিতাম। ঠিক আছে? আবার এখান থেকে এই যে আমরা 30 দিন, 30 দিনে 1 মাস, 1 মাস আমরা বেশি নিয়েছিলাম, সেই 1 মাসটা আবার এখান থেকে বিয়োগ করে দিতাম। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের বেরোলো 6 বছর 3 মাস। এখন 2010 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমাদের এইখানে যতগুলো বছর আছে, এই বছরগুলোর ভেতরে কয়টা বছর আমাদের অধিবর্ষ আছে? যদি অধিবর্ষ থেকে থাকে, তাহলে কি সেখানে একদিন যোগ হয়ে যাবে? যদি অধিবর্ষ থাকে, তাহলে সেখানে একদিন যোগ হবে। তাহলে এখানে আমাদের 2010 সাল থেকে 2017 সালে কোনো অধিবর্ষ ছিল কিনা, সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা 10 সাল থেকে আমরা হিসাব করি যে 2010 সালের পরে 2011 4 দিয়ে বিভাজ্য হবে কিনা? হবে না, এটা আমরা জানি যে 2011 4 দিয়ে বিভাজ্য হবে না। 2012 4 দিয়ে বিভাজ্য হবে? 2012 4 দিয়ে বিভাজ্য হবে। 2012 4 দিয়ে বিভাজ্য হবে। দেখো, 4 5 20, 1 নিয়ে আসলাম, 0 12 3 4 12। তার মানে 2012 সালটা অধিবর্ষ। এবার 2013 হিসাব করো, এটা অধিবর্ষ হবে না, কারণ শেষে 3 আছে, তার মানে এটা 4 দিয়ে বিভাজ্য হবে না। 2014 সালটা হিসাব করো, যে 2014 সাল কি 4 দিয়ে বিভাজ্য হবে? 2014 4 5 20, 1 0 দিলাম 4, 4 14 দিয়ে যায় না, তার মানে 2014 সাল 4 দিয়ে বিভাজ্য হবে না। 2015 সাল
4 দিয়ে বিভাজ্য হবে না। 2016 সালটা 4 দিয়ে বিভাজ্য হবে। 4 5 20, তাহলে 1 0 6, 4 4 16। তাহলে 2016 সাল এবং 2012 সাল, এই 2010 সাল থেকে 2017 সালের মধ্যে 2016 এবং 2012 এই দুইটা সাল অধিবর্ষ আছে। তাহলে এই দুইটা সাল যদি অধিবর্ষ থেকে থাকে তাহলে আমরা লিখব যে লিখব যে 2010 থেকে 2017 সালের মধ্যে 2012 ও 2016 সাল অধিবর্ষ। অতএব কার বয়স জন্য এটা? মন্টির বয়স। আচ্ছা, মন্টির বয়স। অতএব মন্টির বয়স হবে 6 বছর 3 মাস সাথে 2 দিন। যেহেতু আমাদের দুইটা অধিবর্ষ হয়েছে সেহেতু হবে 6 বছর 3 মাস 2 দিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে অতএব মন্টির বয়স হবে 6 বছর 3 মাস 2 দিন। তাহলে এই অঙ্কটা বুঝে গিয়েছে যে মন্টির বয়সটা কিভাবে আসছে। এখন পরের অঙ্কটা দেখো। পরে আরেকটা অঙ্ক। আচ্ছা, এখানে তো ক নাম্বার ছিল, এটা ক নাম্বার ছিল, সরি। এখন খ নম্বরের অঙ্কটা আমরা একটু দেখবো। হ্যাঁ, যে খ নম্বরের অঙ্কটা কি আছে। এই অঙ্কটা মনে হয় বুঝতে আর কারো কোনো সমস্যা নেই। খ নম্বরের অঙ্কটা একটু দেখি কি আছে। খ নম্বরে কি বলেছে দেখো, অঙ্কটা দিকে একটু তাকাও। মন্টির জন্ম তারিখ সোমবার হলে কোনটির জন্ম তারিখ কি বার হবে? মন্টির জন্ম তারিখ যদি সোমবার হয় তাহলে কোনটির জন্ম তারিখটা কি বার হবে? তাহলে আমাদের একটা জিনিস এখানে হিসাব রাখতে হবে যে যদি কোনো বছরে অধিবর্ষ না থাকে তাহলে এক বছরের যে তারিখে যে বার, হ্যাঁ, পরের বছরে সেই তারিখে সেই বারের পরের বার। অর্থাৎ 25শে ডিসেম্বর 2010 যদি 25শে আচ্ছা, মন্টির জন্ম তারিখ সোমবার হলে অর্থাৎ 25শে ডিসেম্বর 2010 যদি সোমবার হয় তাহলে 25শে ডিসেম্বর 2011 সাল হবে মঙ্গলবার, যদি সেই সালে অধিবর্ষ না থাকে। তাহলে 25শে ডিসেম্বর 2011, আমরা জানি 2011 সাল অধিবর্ষ না, তাহলে 25শে ডিসেম্বর 2011 সাল কি বার হবে? মঙ্গলবার হবে। তাহলে আমরা সেইভাবে হিসাব করি যে 25শে ডিসেম্বর যদি অধিবর্ষ না থাকে, যদি অধিবর্ষ না থাকে তাহলে 1 বছর পরে একই তারিখে আগের বারের পরের বারটি হবে। তাহলে আমরা লিখব যে 25শে ডিসেম্বর 2011 সাল, 25শে, অতএব 25শে ডিসেম্বর 2011 সালে তারিখটি হবে মঙ্গলবার। যেহেতু আমাদের 25শে ডিসেম্বর 2010 সালের বারটি ছিল সোমবার, সেহেতু 25শে ডিসেম্বর 2011 সালের বারটি হবে হচ্ছে মঙ্গলবার। তাহলে 25শে ডিসেম্বর যদি মঙ্গলবার হয় তাহলে 28শে ডিসেম্বর আমাদের বলেছে কি যে কোনটির জন্ম কি 28শে ডিসেম্বর। ঠিক আছে? তাহলে 25শে ডিসেম্বর 2011 সালের তারিখটি যদি মঙ্গলবার হয় তাহলে 28শে ডিসেম্বর হবে 28শে ডিসেম্বর
মঙ্গলবার হলে 28শে ডিসেম্বর 2011 সালে তারিখটি হবে মঙ্গলবারের পরে হিসাব করো, 25 তারিখের পরে 26, 27, 28, মানে 3 দিন পরে। তার মানে মঙ্গলবারের পরে বুধ, বৃহস্পতি, শুক্র, তার মানে দিনটি হবে শুক্রবার। তাহলে আমরা 2টা অঙ্ক কমপ্লিট করে ফেললাম। আমার মনে হয় এই অধ্যায়ে আর এমন কোনো অঙ্ক নেই যেটা তোমরা পারবা না, ঠিক আছে? তাহলে আমরা সময় অধ্যায়ে সব অঙ্ক করে ফেলেছি, মোটামুটি আমরা কভার দিয়ে ফেলেছি। তারপরে যদি তোমাদের কারো কাছে মনে হয় যে কোনো অঙ্ক তোমরা বুঝতে পারছো না, কিছু বুঝতে পারছো না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবো। আমি পরবর্তী ক্লাসটা সেই টপিকের উপর নিয়ে নেব। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।